আমাকে বাঁচাও। যে আমাকে এই সিংহের হাত থেকে বাঁচাবে আমি তাকে 10 কোটি টাকা দেব। লোভী ছেলে, তুই কি জানিস এটা একটা সিংহ, এটা তোকে খেয়ে ফেলবে। সকাল 5টা বেজেছিল। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু রেলওয়ে স্টেশনের বাইরের রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। ঠেলাগাড়ি বসছিল, খবরের কাগজ বিলি করা হচ্ছিল, আর সেই ভিড়ের মাঝেই ছিল একটা ছোট্ট চায়ের দোকান। মোর্চে ধরা একটা চাকা একটু বাঁকা ছিল, আর অপরে ঝোলানো বোর্ডে হাতে লেখা ছিল রাজু। চাওয়ালা রাজুর বয়স ছিল 15 বছর। রোগা শরীর, শ্যামলা গায়ের রং, চুল সবসময় এলোমেলো, কিন্তু তার চোখে ছিল বয়সের চেয়ে অনেক বেশি বুদ্ধি। সে গ্যাস স্টোভে কেতলি চড়িয়েছিল, দুধ ফুটছিল, আদা কোটা ছিল, আর সে চা পাতা একটু বেশিই দিয়েছিল, কারণ স্টেশনের চা কড়া হওয়া উচিত। রাজুর কাছে চা শুধু পানীয় ছিল না, এটাই ছিল তার একমাত্র আয়, এটাই ছিল তার দায়িত্ব। এই আয় দিয়েই তার মায়ের চিকিৎসা চলত, এটা দিয়েই তাদের দুজনের পেট চলত। তার মা পাশেই ফুটপাথে বিছানো একটা পুরনো চাদরে বসেছিলেন, দুর্বল শরীর, শূন্য চোখ আর কাশি, যা থামার নামই নিচ্ছিল না। মা খুব ক্ষীণ স্বরে বললেন, রাজু, বেশি ছোটাছুটি করিস না। রাজু হেসে মাথা নাড়ল। চিন্তা করো না মা, আজ ভালো বিক্রি হবে, আজ শহরে বড় একটা উদ্বোধন আছে। মা আর কিছু জিজ্ঞেস করেননি। তিনি জানতেন ছেলের প্রতিটি নিঃশ্বাস পরিশ্রমে ভরা। আজ শহরে ব্যস্ততা একটু বেশিই ছিল। পোস্টার লাগানো হয়েছিল, ব্যানার ঝুলছিল, নতুন চিড়িয়াখানা, দেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা। খবরের কাগজে ছবি ছাপা হয়েছিল সেই বড় শিল্পপতির, যে এই চিড়িয়াখানা উদ্বোধন করতে যাচ্ছিলেন। সবাই তার নাম জানত। আরব টাকার সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, নিরাপত্তার বহর। রাজু খবরের কাগজে তার ছবি দেখেছিল। দামি স্যুট পরা সেই লোকটির মুখে ছিল অনেক আত্মবিশ্বাস। রাজু চা ছাকতে ছাকতে ভাবল, ওনার আর আমার জীবন কত আলাদা। সকাল 8টা নাগাদ ভিড় আরও বেড়ে গেল। পুলিশ, মিডিয়া কর্মী, ক্যামেরা, গাড়ি। চিড়িয়াখানার গেট থেকে অল্প দূরেই ছিল রাজুর চায়ের দোকান। মানুষ চা খাচ্ছিল আর গল্প করছিল। ওরে ছেলে, একটা চা দাও ভাই, 2 কাটিং। রাজুর হাত দ্রুত চলছিল, কিন্তু মাথা ছিল শান্ত। সে প্রতিটি মুখ দেখছিল, ভীত, খুশি, উৎসাহিত। তারপর হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ এলো। প্রথমে মনে হলো যেন কোনো ভারী জিনিস পড়ে গেছে। তারপর শুরু হলো চিৎকার আর হুড়োহুড়ি। রাজু মাথা তুলে দেখল চিড়িয়াখানার দিক থেকে মানুষ দৌড়ে আসছে। কারো জুতো পড়ে গেছে, কেউ হোঁচট খাচ্ছে, কেউ চিৎকার করছে, সিংহ, সিংহ বাইরে চলে এসেছে। রাজুর বুক ধরপড় করে উঠল। সে প্রথমবার চিড়িয়াখানার ভেতরে এমন আতঙ্ক দেখল। তখনই সে দেখল নিরাপত্তারক্ষীদের বেষ্টনীর মাঝখানে সেই কোটিপতি লোকটি দাঁড়িয়ে আছেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, আর ঠিক তার সামনে কিছু দূরে একটি সিংহ দাঁড়িয়ে, খাঁচা খোলা, সিংহের চোখে আগুন, আর প্রতিটি কদম সেই লোকটির দিকে। ভিড় ততক্ষণে দূরে পালিয়ে গেছে। পুলিশ থমকে দাঁড়িয়েছিল, কেউ সামনে এগোচ্ছিল না। কোটিপতি লোকটি চিৎকার করে উঠলেন, যে আমাকে বাঁচাবে আমি তাকে 10 কোটি টাকা দেব। রাজুর আঙুল চায়ের গ্লাসের ওপর থমকে গেল। সে তার মায়ের দিকে তাকালো, তারপর তাকালো সিংহের দিকে। আর এখান থেকেই শুরু হলো সেই গল্প যা এই শহর কখনো ভুলতে পারবে না। রাজু জীবনে প্রথমবার ভয়কে এত কাছ থেকে দেখল, সেই ভয় যা শুধু চোখে নয়, পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে। বাতাস যেন থেমে গিয়েছিল, চিৎকার হঠাৎ নিস্তব্ধতায় পরিণত হলো। সিংহটি ধীরে ধীরে মাটিতে হাঁটছিল, প্রতিটি কদমের সাথে তার পেশিবহুল পাগুলো জেগে উঠছিল। লেজটা হালকা নড়ছিল, চোখ দুটো সরাসরি সেই লোকটির ওপর স্থির ছিল, যাকে এখন শুধু একজন ভীত মানুষ মনে হচ্ছিল। নিরাপত্তারক্ষীদের হাত কাঁপছিল, কেউ রাইফেল তুললেও গুলি চালানো সহজ ছিল না। ভুল করে সিংহটি উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। রাজু চায়ের কেটলি নিচে রাখল। তার বুক জোরে ধরপড় করছিল, কিন্তু তার মস্তিষ্ক এক অদ্ভুত উপায়ে শান্ত ছিল। সে ছোটবেলায় সিংহ দেখেনি, কিন্তু সে পশুর চোখ দেখেছে, রাগে নয় বরং ভয়ে। রাজুর গ্রাম ছিল জঙ্গলের কাছে। সে জানত পশু যখন আক্রমণ করে তখন সে ক্ষুধার কারণে নয়, বরং আতঙ্কের কারণে করে। ভিড় থেকে কেউ একজন চিৎকার করল, ছেলেটা পিছিয়ে যা, মরে যাবি। রাজু শুনল, কিন্তু থামল না। তার নজর পাশে পড়ে থাকা একটি মোটা দড়ির ওপর পড়ল। সেটি ছিল চিড়িয়াখানার একটি অসম্পূর্ণ খাঁচার কাছে। সম্ভবত উদ্বোধনের প্রস্তুতির সময় ব্যবহৃত হয়েছিল। রাজু দড়িটি তুলে নিল। হাতে নিতেই সে অনুভব করল এটা শুধু একটা দড়ি নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে মায়ের দিকে তাকালো।
মায়ের চোখে ভয় ছিল, কিন্তু সেই সাথে ছিল এক অদ্ভুত ভরসা। রাজু মৃদুস্বরে বলল, মা, ঘাবড়াস না। আর সে সামনে এগিয়ে গেল। মানুষ নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। একদিকে 15 বছরের এক কিশোর, আর সামনে বনের রাজা। সিংহ এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল, তারপর তাবার গর্জন করল, যা শুনে অনেক মানুষ ওখানেই বসে পড়ল। কোটিপতি লোকটি কাঁদতে শুরু করলেন, বাঁচাও আমাকে। রাজু থামল না। সে দড়িটি মাটিতে ঘষতে ঘষতে বৃত্তাকারে ঘোরাল। না কোনো তাড়াহুড়ো, না কোনো অস্থিরতা। সে জানত, সে যদি দৌড়ায় তবে সিংহও দৌড়াবে, যদি সে ভয় পায় তবে সিংহ আক্রমণ করবে। সে চোখ নামিয়ে রাখল, সরাসরি সিংহের চোখের দিকে তাকাল না। শান্ত স্বরে বলল, শান্ত, শান্ত। পেছন থেকে কেউ চিৎকার করে বলল, পাগল নাকি, সিংহের সাথে কথা বলছে। কিন্তু সিংহ 1 সেকেন্ডের জন্য থেমে গেল। ঠিক সেই 1 সেকেন্ডে রাজু দড়িটি মাটিতে ছড়িয়ে দিল এবং নিজেকে সিংহ ও কোটিপতি লোকটির মাঝখানে দাঁড় করাল। এখন সিংহের পুরো নজর ছিল রাজুর ওপর। কোটিপতি লোকটি জীবন ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে কাঁপছিলেন। পরের মুহূর্তে কি হবে তা কেউ জানত না। শহরের নিঃশ্বাস আটকে গিয়েছিল। গল্পটি এখন তার সবচেয়ে বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। রাজু আর সিংহের মাঝে এখন আর বেশি দূরত্ব ছিল না, মাত্র কয়েক কদম। কিন্তু সেই কয়েক কদমেই ছিল জীবন আর মৃত্যুর ব্যবধান। সিংহের নিঃশ্বাস দ্রুত হচ্ছিল, তার বুক ওঠানামা করছিল, তার বুঁফের পাশে ফ্যানার মতো কিছু দেখা যাচ্ছিল। এটি ক্ষুধা ছিল না, এটি ছিল আতঙ্ক। রাজু তা বুঝে গিয়েছিল। তার হাতে দড়ি ছিল, কিন্তু সে তা ছড়ে মারেনি। সে প্রথমে সিংহকে দেখল, তারপর চারপাশের পরিবেশের। চারদিকে শোরগোল ছিল, কিন্তু কাছে আসতেই তার মনে হলো যেন সব আওয়াজ দূরে চলে গেছে। এখন শুধু সে ছিল আর সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারটি। রাজুর নিজের গ্রামের কথা মনে পড়ল, যখন একবার খেতে একটি ষাঁড় ঢুকে পড়েছিল এবং সে বেসামাল হয়ে গিয়েছিল। মানুষ লাঠি নিয়ে দৌড়ে এসেছিল, কিন্তু ষাঁড়টি আরও ক্ষেপে গিয়েছিল। তখন তার বাবা বলেছিল, জানোয়ার শক্তি দিয়ে থামে না, সে থামে ভরসা আর ধৈর্য দিয়ে। রাজু সেটাই করল। সে তার কাঁধ ঢিল করে দিল, গভীর শ্বাস নিল এবং সামান্য একটু ঝুঁকে পড়ল। এই ঝুঁকে পড়া ভয় ছিল না, এটি কোনো চ্যালেঞ্জও ছিল না, এটি ছিল সম্মান। সিংহটি আবার গর্জন করল, এবার আগের চেয়ে বেশি কাছে। অনেক মানুষ চোখ বন্ধ করে ফেলেছিল। কিছু মানুষ মোবাইল দিয়ে রেকর্ড করছিল, কিন্তু তাদের হাত কাঁপছিল। কোটিপতি লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না। রাজু ধীরে ধীরে দড়িটি বাতাসে ঘোরাল। কোনো দ্রুত নড়াচড়া নয়, শুধু একটি গোল বৃত্ত। দড়ির সরসর শব্দ সিংহের দৃষ্টি আকর্ষণ করল। তার চোখ দড়ির ওপর পড়ল। ঠিক এই সুযোগটিই ছিল। রাজু দড়িটি মাটিতে এমনভাবে ছুড়ে দিল যাতে সেটি সিংহের সামনে একটি অর্ধবৃত্ত তৈরি করে। তারপর সে নিজে 2 কদম পিছিয়ে গেল। সিংহ থামল। সে সামনেও যেতে পারত, কারণ সামনে এখন সে কোনো আক্রমণ দেখতে পাচ্ছিল না, সে রাস্তা দেখতে পাচ্ছিল। শান্তিতে। কেউ বুঝতে পারছিল না সে কি করছে, কিন্তু সিংহ 1 কদম পিছিয়ে গেল। 1 কদম পেছোতেই ভিড়ের মধ্যে চাঞ্চল্য শুরু হলো। রাজু দড়িটি এবার হালকা করে ওপরে তুলল এবং নিজে সাইডে হয়ে গেল। সে সিংহকে রাস্তা দিল, সবসময়ের মতো ভয় দিয়ে নয়, নিয়ন্ত্রণ দিয়ে। সিংহ ঘাড় ঘোরালো, চারদিকে দেখল, তারপর ধীরে ধীরে সেই দিকেই এগুতে লাগল যেখান থেকে সে এসেছিল। রাজু তার সাথে সাথে হাঁটছিল, দূরত্ব বজায় রেখে দড়িটিকে কেবল সংকেত হিসেবে ব্যবহার করছিল। প্রতিটি কদমে মানুষ দীর্ঘশ্বাস ছাড়ছিল, প্রতিটি কদমে ভয় একটু করে কমছিল। এখন সিংহ কোটিপতি লোকটির থেকে দূরে চলে গিয়েছিল, আর প্রথমবারের মতো সবার মনে হচ্ছিল হয়তো এই ছেলেটি সত্যিই এটি করতে পারবে। সিংহ এখন রাজুর থেকে সামান্য আগে হাঁটছিল, ধীর কদমে সতর্ক চাল। তার চলায় এখন আর আক্রমণ ছিল না, শুধু রাস্তা খুঁজে পাওয়ার অস্থিরতা ছিল। রাজু জানত এটি সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত, যখন জানোয়ার পিছিয়ে যায় কিন্তু পুরোপুরি শান্ত হয় না। চিড়িয়াখানার গেট এখন পরিষ্কার দেখা যাচ্ছিল, সেখান থেকেই সিংহ বাইরে বেরিয়েছিল। ভেতর থেকে কর্মচারীদের আওয়াজ আসছিল, কিন্তু কেউ কাছে আসার সাহস পাচ্ছিল না। রাজু পেছনে ফিরে দেখল, কোটিপতি লোকটি এখনও মাটিতে বসেছিল। তার মুখে লজ্জা, ভয় আর স্বস্তি, এই তিনটেই একসাথে ছিল। রাজু না থেমে শুধু এতটুকু বলল, নড়াচড়া করবেন না। তার আওয়াজে কোনো আদেশ ছিল না, কিন্তু ভরসা ছিল। সিংহ হঠাৎ থামল, তার কান পেছনের দিকে হয়ে গেল, লেজ দ্রুত নড়তে লাগল। কিছু একটা গড়বড় ছিল। রাজু দেখল একজন পুলিশ অফিসার ভয়ের চোটে রাইফেল ওপরে তুলছে। রাজু চিৎকার করে বলল,
গুলি চালাবেন না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। সিংহ রাইফেলের ঝিলিক দেখে নিয়েছিল এবং তার শরীর শক্ত হয়ে গেল, পেশিগুলো শক্ত হয়ে গেল। এখন যদি একটিও গুলি চলত তবে সিংহটি পাল্টে আক্রমণ করত, আর প্রথম শিকার হতো রাজু। রাজু চিন্তা না করেই দড়ি মাটিতে ছুঁড়ে দিল এবং নিজের 2 হাত ওপরে তুলে ধরল। খোলা হাত, খালি হাত। সে সিংহের চোখের দিকে সরাসরি তাকালো না, শুধু পাশ থেকে নিচু এবং কাঁপা গলায় বলল, কেউ তোমাকে মারছে না, কেউ তোমাকে বাড়ছে না। তার আওয়াজে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল সত্য। সিংহের চোখ রাজুর হাতের উপর ছিল, খালি হাত, কোনো অস্ত্র নেই। এটি সেই মুহূর্ত ছিল যেখানে সব কিছু উল্টে যেতে পারত। রাজু এক কদম পেছনে হটল, তারপর সে সিংহকে সামনে এগোনোর রাস্তা দিল এবং নিজেকে বিপদে রাখল। ভিড়ের মধ্য থেকে কেউ বলল, এই ছেলেটি পাগল, কিন্তু সিংহ গর্জন করল না। সে বাতাস শুকল এবং একটি গভীর শ্বাস নিল। তার ঘাড় সামান্য নিচু হল। রাজু আবার দড়িটি তুলল, এবার ফাঁস বানানোর জন্য নয়, শুধু একটি বৃত্ত, একটি নিশানা। সে দড়িটি মাটিতে এমনভাবে রাখল যাতে সিংহের চারদিকে একটি সীমিত ঘেরা তৈরি হয়। সিংহ ভেতরে দাঁড়িয়েছিল, ঘেরাও হয়ে নয়, বরং স্থির হয়ে। চিড়িয়াখানার ট্রেনাররা এবার কাছে আসতে লাগল, জাল, খাঁচা, ট্র্যাঙ্কুইলাইজার নিয়ে। রাজু পেছনে না তাকিয়েই বলল, থামুন। সবাই থেমে গেল, কারণ সেই মুহূর্তে চিড়িয়াখানার সবচেয়ে বড় জানোয়ারটি একজন চা বিক্রেতা ছেলের শ্বাসের ছন্দে দাঁড়িয়েছিল, আর প্রথমবারের মতো ভয় হেরে যাচ্ছিল। পুরো এলাকা যেন স্থির হয়ে গিয়েছিল। কেউ নড়ছিল না, কেউ কথা বলছিল না, শুধু সিংহের শ্বাসের শব্দ ছিল আর রাজুর মৃদু ফিসফিসানি। চিড়িয়াখানার সিনিয়র ট্রেনার হাতের ইশারায় টিমকে থামালেন। ডার্ট গান, ঘুমের ইঞ্জেকশনের বন্দুক নিচে নামিয়ে নেওয়া হলো। জাল ধরে রাখা মানুষগুলো সেখানেই দাঁড়িয়ে রইল। সবাই বুঝে গিয়েছিল, যদি এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করা হয় তবে সব শেষ। রাজুর কপাল দিয়ে ঘাম ঝরছিল, তার জামা পিঠের সাথে লেপটে গিয়েছিল, কিন্তু তার পা কাঁপছিল না। সে জানত এখন আর দড়ির নয়, তার নিজের ওপর বিশ্বাসের পরীক্ষা। সিংহটি মাটি শুকল যেখানে দড়ি পড়েছিল। তারপর সে রাজুর দিকে তাকালো। এবার তার চোখে রাগ ছিল না, ছিল এক জিজ্ঞাসা। রাজু খুব নিচু গলায় বলল, তুমি এখানে নিরাপদ নাও, সেখানে যাও যেখানে তোমার ঘর। কেউ জানত না সিংহ শব্দগুলো বুঝছিল কিনা, কিন্তু সে ভাব বা অনুভূতি বুঝে নিয়েছিল। সে এক কদম সামনে বাড়ালো, তারপর থামল। রাজু পেছনে সরে গেল। তারপর সিংহ দ্বিতীয় কদম নিল। রাজু আবারও পেছনে সরল। দুজনের মধ্যে এক না বলা সমঝোতা তৈরি হয়েছিল। কোটিপতি লোকটি এখন দাঁড়িয়ে পড়েছিল, তার হাত কাঁপছিল, তার চোখ রাজুর উপর স্থির ছিল। সে প্রথমবারের মতো অনুভব করল, আজ তার জীবন সিকিউরিটি, টাকা বা শক্তি দিয়ে নয়, বরং একজন গরিব ছেলের ধৈর্যের কারণে বেঁচেছে। চিড়িয়াখানার খোলা গেট এখন সামনে ছিল, অন্ধকার ছিল। সিংহের বদলে রাজু থেমে গেল। সে দড়িটি পুরোপুরি মাটিতে রেখে দিল। এখন তার হাত খালি ছিল। সে মাথা নিচু করল, সামান্য একটু ঝুঁকে পড়া, আর সিংহ ভেতরে চলে গেল। এক কদম, তারপর আরেক কদম। এরপর পুরো শরীরের সাথে গেট বন্ধ করা যেত, কিন্তু ট্রেনাররা থমকে থাকল। সিংহ ভেতরে গিয়ে একবার ফিরে তাকালো, শেষবারের মতো। রাজু দাঁড়িয়েছিল, ক্লান্ত কিন্তু সোজা হয়ে। সিংহটি ভেতরে চলে গেল। ট্রেনাররা দ্রুত গেট বন্ধ করে বড় তালা লাগিয়ে দিল। লোহার সেই শব্দের সাথে সাথে যেন পুরো শহরের শ্বাস ফিরে এলো। রাজু সেখানেই মাটিতে বসে পড়ল। তার শরীরে আর এক ফোঁটা শক্তি অবশিষ্ট ছিল না। ভিড় এখন তার দিকে দৌড়ে আসছিল, মানুষ চিৎকার করছিল, তালি দিচ্ছিল, কিন্তু রাজুর কানে শুধু নিজের হৃৎস্পন্দনের শব্দ আসছিল। সে বুঝতে পারল, সে আজ কেবল একটি জীবন বাঁচায়নি, বরং সে তার নিজের ভয়কেও খাঁচায় বন্দি করেছে। কোটিপতি লোকটি কাঁপতে কাঁপতে রাজুর কাছে এলো। তার দামি স্যুট ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল। সে রাজুর হাত ধরতে চাইল, কিন্তু রাজু তার ময়লা হাত সরিয়ে নিল। লোকটি বলল, তুমি কে? আমি তোমাকে কি দিতে পারি? রাজু শান্তভাবে উঠে দাঁড়ালো এবং তার চায়ের খালি কেটলিটির দিকে তাকালো, যা একদিকে পড়েছিল। সে বলল, আমি শুধু একজন চা বিক্রেতা সাহেব। আজ আমি বুঝতে পারলাম যে ভয় সবারই লাগে। তফাৎ শুধু এতটুকুই যে কেউ ভয়ে জমে যায় আর কেউ ভয়কে পথ দেখায়। পরদিন খবরের কাগজে রাজুর ছবি ছিল। তাকে শহরের নায়ক বলা হচ্ছিল। বড় বড় অফিসাররা তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছিল, কিন্তু রাজু তার চায়ের দোকানেই ছিল। সেখানে এখন লোকেদের ভিড় উপচে পড়ছিল, কিন্তু তারা চা খেতে আসেনি। তারা এসেছিল সেই সাহসী ছেলেকে দেখতে। সেই কোটিপতি লোকটি আবার এলো। এবার তার সাথে কোনো বডিগার্ড ছিল না। সে রাজুর দোকানের সামনে এসে দাঁড়ালো এবং 1 কাপ চা চাইল। রাজু হেসে তাকে চা দিল। লোকটি চায়ের কাপ হাতে নিয়ে বলল, আমি তোমাকে একটি চাকরি দিতে চাই, আমার কোম্পানিতে বড় পদে। রাজু মাথা নেড়ে মানা করে দিল। সে বলল, সাহেব,
যেখানে আমার পরিচয় শুধু আমার কাজের কারণে, সেখানেই আমি খুশি। আপনি আমাকে সম্মান দিয়েছেন, সেটাই বড় পুরস্কার। লোকটি অবাক হয়ে দেখল, যে ছেলের কাছে কিছুই নেই সে এত বড় প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। রাজু বলল, সিংহকে নিয়ন্ত্রণ করা আমার কাজ ছিল না, কিন্তু সেদিন আমাকে তা করতে হয়েছিল। এখন আমার কাজ চা বানানো, আর আমি এটাই সেরা করতে চাই। দিন কাটতে লাগল। রাজুর সাহস কল্পের মতো লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। একদিন চিড়িয়াখানার সেই ট্রেনার তার দোকানে এলো। সে রাজুকে বলল, তুমি যেভাবে সিংহকে শান্ত করলে তেমনটা আমি ২০ বছরের অভিজ্ঞতায় দেখিনি। তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও? রাজু একটু ভাবল, তারপর বলল, আমি কি মাঝে মধ্যে এসে তাকে দেখে যেতে পারি? আমি চাই না সে আমাকে দেখে ভয় পাক বা বন্দি মনে করুক। ট্রেনার হেসে সম্মতি দিল। রাজু এখন মাঝে মাঝে চিড়িয়াখানায় যেত। যখন সে খাঁচার সামনে দাঁড়াতো, সেই সিংহটি গর্জন করত না। সে চুপচাপ রাজুর দিকে তাকিয়ে কাঁকত। তাদের মধ্যে সেই পুরনো নিস্তব্ধতা ফিরে আসত। রাজু বুঝতে পেরেছিল, জানোয়ার হোক বা মানুষ, ভালোবাসা আর সম্মানের ভাষা সবাই বোঝে। রাজুর জীবন বদলে গিয়েছিল, কিন্তু সে তার শিকড় ভোলেনি। সে এখনও সেই পুরনো চায়ের কেটলি নিয়েই কাজ করত। শহরের মানুষের কাছে রাজু এখন কেবল একজন সাধারণ চা বিক্রেতা ছিল না। বিপদে পড়লে মানুষ এখন পুলিশের আগে রাজুর কথা ভাবত, কারণ তারা জানত রাজুর কাছে কেবল শারীরিক শক্তি নয়, মনের শক্তিও আছে। রাজু শিখিয়েছিল যে জীবনযাপন করার জন্য অনেক ধন সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল অটল বিশ্বাস আর সাহসের। একবার এক মেলায় রাজুকে ভাষণ দেওয়ার জন্য ডাকা হলো। হাজার হাজার মানুষ সেখানে তাকে শুনতে এসেছিল। রাজু মঞ্চে উঠে শুধু একটি কথাই বলল, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও কাজ করে যাওয়া। আপনি যখন শান্ত থাকেন তখন আপনার শত্রুও আপনার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুরো হল তালি দিয়ে ফেটে পড়ল। সেই কোটিপতি লোকটিও সামনের সারিতে বসে তালি দিচ্ছিল। গল্পের শেষে রাজু তার দোকানে ফিরে এলো। সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে চুলা জ্বালালো এবং চায়ের পানি বসালো। আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, সেদিন যদি সে ভয় পেয়ে পালিয়ে যেত, তবে আজ হয়তো সে বেঁচে থাকত, কিন্তু নিজের কাছে হেরে যেত। জীবনের সবচেয়ে বড় বিজয় হল নিজের ভয়কে জয় করা। রাজুর এই গল্প আজ একটি প্রেরণা। আমাদের সবার ভেতরে একটি সিংহ আছে, যা মাঝে মাঝে অবাধ্য হয়ে যায়, আর আমাদের সবার ভেতরে একজন রাজুও আছে, যাকে শুধু জেগে উঠতে হয়। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন, কারণ অন্ধকারের পরেই আলো আসে। রাজু তার চায়ের কাপে চুমুক দিল এবং এক নতুন ভোরের অপেক্ষা করতে লাগল।